রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেদেনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 23শে জুলাই 1898 খ্রিস্টাব্দ। বীরভূমের লাভপুরে তিনি জন্মগ্রহণ করেন। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা প্রভাবতী দেবী। উমাশশীর সঙ্গে তাঁর বিবাহ হয়। কলকাতায় পড়তে এসে এন্টালি ফুলবাগানে ওঠেন এবং সেন্ট জেভিয়ার্সে ভর্তি হন, কিন্তু অসুস্থ হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন। পরে সাউথ সুবারবান কলেজে ভর্তি হন, স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। পুলিশের তাড়নায় পড়া ছেড়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হন। কিছুদিন চাকরি এবং কিছুদিন ব্যবসা করেন কয়লাখনি অঞ্চলে। 1926 সালে শ্যালক চন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়ের সহায়তায় প্রথম গ্রন্থ ত্রিপত্র প্রকাশিত হয়। তারাশঙ্কর নিয়মিত লিখতে শুরু করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কল্লোল, কালিকলম, উপাসনা, শনিবারের চিঠি, প্রবাসী, দেশ, ভারতবর্ষ, বসুমতী, পরিচয়, অমৃত, নবকল্লোল ইত্যাদি নানা পত্রপত্রিকায় তিনি লিখেছেন। চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, ধাত্রী দেবতা, কালিন্দী, কবি, আরোগ্য নিকেতন, কীর্তিহাটের কর্চা ইত্যাদি উপন্যাস তাঁকে স্মরণীয় করে রেখেছে। তারাশঙ্কর অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। 1971 সালের 14 সেপ্টেম্বর তাঁর জীবনাবসান ঘটে। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেদেনী। শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বছর আসে। তার বসবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হয়ে গিয়েছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজ বাজে ছাড়কাছ। ছোট তাঁবুটার প্রবেশপথের মাথার উপরেই ঝাপড়ে আঁকা একটা বাঘের ছবি। অন্য পাশে একটা মানুষ, তার হাতে একটা রক্তাক্ত তলোয়ার, অন্য হাতে একটা ছিন্নমুণ্ডু। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলক বামের খেলা। ভিতরে পট টাঙিয়ে কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগিয়ে দেয়। পল্লীবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্যে দিয়ে দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লি কা বাদশাহ, কাবুল কে পাহাড়, তাজ বিবি কা কবর। তারপর শম্ভু লোহার রিং নিয়ে খেলা দেখায়। সব শেষে একটি পর্দা ঠেলে দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাইরে এনে তার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদেনী চেপে বসে। বাঘের সামনের থাবা দুটি ধরে টেনে তুলে নিজের ঘাড়ের উপর চাপিয়ে মুখোমুখি দাঁড়িয়ে বাঘটাকে চুমু খায়। সব শেষে বাঘটার মুখের ভিতর নিজের প্রকাণ্ড চুলের খোঁপাটা পুরে দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরে দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস বন্ধ করে দেখতে দেখতে হাততালি দিয়ে ওঠে। তারপরে খেলা শেষ হয়। দর্শকের দল বেরিয়ে যায়। সব শেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বাইরে এসে আবার তাঁবুর দুয়ারে জয়ঢাক পেটাতে থাকে, দুম দুম দুম। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বাঘ, ওই বড় বাঘ। বড় বাঘ কি করে? এই পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলো শেষ করেই সে ভেতরে গিয়ে বাঘটাকে তীক্ষ্ণ একটা অঙ্কুশ দিয়ে খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করতে থাকে। তাঁবুর দরজার সামনে সমবেত জনতা ভয়ে কৌতূহলে কাঁপতে কাঁপতে তাঁবুর দিকে এগিয়ে যায়। দুয়ারের পাশে দাঁড়িয়ে বেদিনী
2টি করে পয়সা নিয়ে প্রবেশ করতে দেয়। এছাড়াও বেদেনীর নিজের খেলা আছে। তার আছে একটা ছাগল, 2টো বাঁদর আর গোটা কতক সাপ। সকাল থেকেই সে নিজের ঝুলি ঝাঁপি নিয়ে গ্রামে বের হয়। গৃহস্থের বাড়ি খেলা দেখিয়ে গান গেয়ে উপার্জন করে আনে। এবার শম্ভু কঙ্কালী মেলায় এসে যেন ভীষণ রকমের কৃষ্ণ হয়ে উঠল। কোথা থেকে আরেকটি বাজির তাঁবু এসেছে। তার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালিই পড়ে আছে, কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দাকরণেও অনেক অভিনবত্ব আছে। বাইরে 2টো ঘোড়া, একটা গরুর গাড়ির উপর একটা খাঁচা রয়েছে, নিশ্চয়ই ওতে বাঘ আছে। গরুর গাড়ি 3টি নামিয়ে শম্ভু নতুন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চেয়ে দেখল। তারপর প্রচণ্ড আক্রোশে একটু নিচু স্বরে বলল, তার মুখ ভীষণ হয়ে উঠল। শম্ভুর সারা দেহের মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ভাবে এক ধরনের উগ্র তামাটে রঙের ছাপ যেন মাখানো আছে। সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা, মুখে কপালের নিচেই একটা খাঁজ, সাপের মতো ছোট ছোট গোল চোখ, তার উপর জন্তুর মতো সামনের 2টো দাঁত যেন বাঁকা হিংস্র ভঙ্গিতে সবসময় বাইরে জেগে থাকে। হিংসায় রাগে সে আরও ভয়াবহ হয়ে উঠল। রাধিকাও হিংসার ক্রোধে ধারালো ছুরি যেমন আরকের স্পর্শে চকমক করে ওঠে, তেমনি ঝকমক করে উঠল। সে বলল, দাঁড়া, বাঘের খাঁচায় দিব গক্ষরার ডেকা ছেড়া। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরও উত্তেজিত হয়ে উঠল। রাগে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে রাধিকা নতুন তাঁবুটার ভেতরে ঢুকে বলল, কে বুটে? মালিক কে বুটে? হ্যাঁ, কি চাই? তাঁবুর ভিতরের আরেকটি পর্দা ঠেলে বের হয়ে এলো একটি জোয়ান পুরুষ। 6 ফিটের বেশি লম্বা, শরীরের প্রতিটি অবয়ব সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখলে চোখ জুড়িয়ে যায়। লম্বা হালকা দেহ, তেজি ঘোড়ার যেমন মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা সবল দৃঢ় শরীরে তেমনি একটা লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকালো, চোখ সাধারণ, পাতলা ঠোঁট দুটির উপর তুলি দিয়ে আঁকা গোফের মতো একজোড়া গোঁফ সূচের ডগার মতো পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলায় কারে ঝোলানো একটি সোনার ছোট চাকা তক্তি। সে এসে শম্ভুর সামনে দাঁড়াল। দুজনেই দুজনকে দেখছিল। কি চাই? নতুন বাজিকর প্রশ্ন করল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুরভুর করে উঠল। শম্ভু খপ করে ডান হাত দিয়ে তাঁর বাঁ হাতটা চেপে ধরল, বলল, এ জায়গা আমার, আমি আজ 5 বৎসর এইখানে বসছি। ছোকরাটিও খপ করে নিজের ডান হাতে শম্ভুর বাঁ হাত চেপে ধরল। মাতালের হাসি হাসল, বলল, সে হবে, আগে মদ টুকচা। শম্ভুর পিছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্রের দ্রুততম গতিতে যেন গত বেজে উঠল। বলল, কটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ থেকে পিছনের দিকে চেয়ে রাধিকাকে দেখে বিস্ময়ে মোহে কথা হারিয়ে নির্বাক হয়ে গেল। কালো সর্পিনীর মতো ক্ষীণ তনু দীর্ঘাঙ্গিনী বেদেনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তার ঘন কুঞ্চিত কালো চুলে, চুলের মাঝখানে সাদা সুতোর মতো সিঁথিতে, তার ঈষৎ বঙ্কিম নাকে, টানা অর্ধনিমিলিত ভঙ্গির মদির দৃষ্টি 2টি চোখে, সুচারু চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে স্নান করে উঠল। মাদকতা তার সর্বাঙ্গ বেয়ে ঝরে পড়ছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরে দেয় মাদকতা, বেদেনীর কালো চুলও তেমনি চোখে ধরিয়ে দেয় একটা নেশা। শুধু রাধিকাই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা
জাগতিক রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের মধ্যে একটা প্রতীকের সৃষ্টি করেছে, কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধারের ইঙ্গিত। চারদিকে হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস। মোহমন্ত পুরুষকেও থমকে দাঁড়াতে হয়, ভয়ের চেতনা জাগিয়ে তোলে। বুকে ধরলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রাধিকার খিলখিল হাসি থামেনি। সে নতুন বাজিকরের বিস্ময় বিহ্বল নীরব অবস্থা দেখে আবার বলল, বা খাইরা গেল যে নাগরের। এসো, আরে বেদের বাচ্চা গো আমি, বেদের ঘোরে অভাব। হ্যাঁ, কথা সত্য। এই জাতিটি মদ কখনো কিনে খায় না, লুকিয়ে চোলাই করে, জেলেও যায়, কিন্তু তা বলে স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নজরে পর্যন্ত এদের এই অপরাধটা অতি সাধারণ হিসাবে লঘু হয়ে দাঁড়িয়েছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরে এতখানি হয়ে উঠল। আহ্বানকারীও তার স্বজাতি, নতুবা সে রাধিকার দিকে ফিরে কঠিন দৃষ্টিতে চেয়ে বলল, তুই আইলি কেনে এখানে? রাধিকা এবারও খিলখিল করে হেসে বলল, মরণ তোমার, আমি মদ খাবো না। তাঁবুর ভিতরে ছোট একটা কুঠুরির মধ্যে মদের আড্ডা বসল। চারদিকে পাখির মাংসের টুকরো টুকরো হাড়ের কুচি ও একরাশ মুড়ি ছড়িয়ে পড়ে আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কতকগুলো মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন, দুটি খালি বোতল গড়াচ্ছে। একটি বোতল অর্ধেক ফুরিয়েছে। পরনের কাপড় প্রায় আলগা হয়ে পড়া একটি বেদের মেয়ে পাশে নেশায় অচেতন হয়ে পড়ে আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত দুটি মাথার উপর দিয়ে ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটিতে লুটিয়ে আছে। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লেগে রয়েছে। শান্তশিষ্ট চেহারার মেয়েটি। রাধিকা তাকে দেখে আবার খিলখিল করে হেসে উঠল, বলল, তোমার বেদিনী, ই যে কাটা কলা গাছের পাড়া পেড়েছে গো। নতুন বাজিকর হাসল। তারপর সে টলমলো পায়ে এক জায়গার আলগা মাটি সরিয়ে দুটো বোতল বের করে আনল। মদ খেতে খেতে কথা বলছিল নতুন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যে গম্ভীর হয়ে বসেছিল। প্রথম পাত্র পান করে রাধিকা বলল, কি নাম গো তোমার বাজিকর? নতুন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কেটে বলল, নাম শুনলি গালি দিবা আমাকে বেদেনি। কেনে? নাম বটে কিষ্ট বেদে। তা গালি দিব কেনে? তোমার নাম যে রাধিকা বেদেনি, তাই বলছি। রাধিকা খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। পরক্ষণেই সে নিজের কাপড়ের ভিতর থেকে ক্ষিপ্র হাতে কি একটা বের করে নূতন বাজিকরের গায়ে ছেড়ে দিয়ে বলল, কই কালিয়া দমন করো দেখি কৃষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হয়ে পড়ল, কিন্তু কিষ্ট ক্ষিপ্র হাতে আঘাত করে সেটাকে মাটিতে ফেলে দিল। একটা কালকেউটের বাচ্চা, আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলে দংশন করতে উদ্যত হল। শম্ভু চিৎকার করে উঠল, অর্থাৎ 20 দাঁত এখনো ভাঙা হয়নি। কিষ্ট ততক্ষণে কিন্তু তার মাথাটা বাঁ হাতে চেপে ধরে হাসতে শুরু করেছে। হাসতে হাসতে সে ডান হাতে ট্যাঁক থেকে ছুরি বের করে দাঁত দিয়ে খুলে ফেলল এবং সাপটার 20 দাঁত ও বিষের থলি দুই কেটে ফেলে রাধিকার গায়ে আবার ছেড়ে দিল। রাধিকাও ক্ষিপ্র গতিতে সাপটিকে ধরে ফেলল, কিন্তু রাগে সে কয়েক মুহূর্ত আগের ওই সাপটার মতোই ফুলে উঠল। বলল, আমার সাপ তুমি কামাইলা কেনে? তুমি যে বললে গো দমন করতে। বলে এবার সে হাহা করে হেসে উঠল। রাধিকা মুহূর্তে আসন ছেড়ে উঠে তাঁবু থেকে বের হয়ে গেল।
সন্ধ্যার আগে নতুন তাঁবুতে আজ থেকেই খেলা দেখানো হবে। সেখানে খুব সমারোহ পড়ে গেছে। বাইরে মাচা বেঁধে সেটার উপর বাজনা বাজতে আরম্ভ করেছে। একটা পেট্রোম্যাক্স আলো জ্বালাবার উদ্যোগ হয়েছে। রাধিকা নিজেদের ছোট তাঁবুটার বাইরে এসে দাঁড়াবে। তাদের খেলার তাঁবু এখনো খাটানো হয়নি। রাধিকার চোখ দুটো হিংস্রভাবে যেন জ্বলছিল। শম্ভু কাছেই একটা গাছতলায় নামাজ পড়ছিল, আর একটু দূরে একটা গাছের পাশে নামাজ পড়ছে কেষ্ট। বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করলে বলে বেদে, তবে ধর্ম ইসলাম। আচারে পুরো হিন্দু। মনসা পুজো করে, মঙ্গলচণ্ডী ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে। নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ গান করে। তারা নিজেদের বলে পটুয়া, চিত্রকরের জাত। বিবাহ সাদান প্রদান সমগ্রভাবে ইসলাম সম্প্রদায়ের সঙ্গে হয় না। নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ। বিবাহ হয় মোল্লার কাছে ইসলামী পদ্ধতিতে। মারা গেলে পোড়ায় না, কবর দেয়। জীবিকার বাজিকরেরা সাপ নাচিয়ে গান করে, বাঁদর ছাগল নিয়ে খেলা দেখায়। কিন্তু এই নতুন তাঁবুর মতো সমারোহ করে তাদের সম্প্রদায়ের কেউ কখনো খেলা দেখায়নি। রাধিকার চোখ ফেটে জল আসছিল। তার মনশ্চক্ষে কেবল ভেসে উঠছিল ওদের সবল তরুণ বাঘটির কথা। এরই মধ্যে লুকিয়ে সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়ে দেখে এসেছে। সবল, দৃঢ়, ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হাসির মতো ভঙ্গি যেন অহরহই লেগে আছে। আর তাদের বাঘটার স্থবির শিথিল দেহ, অতি কর্কশ খসখসে লোমগুলো দেখলে রাধিকার শরীর ঘিন ঘিন করে ওঠে। কতবার সে শম্ভুকে বলেছে একটা নতুন বাঘ কেনবার জন্য, কিন্তু শম্ভুর কি যে মমতা বাঘটার প্রতি, তার কারণ সে কিছুতেই খুঁজে পায় না। নামাজ সেরে শম্ভু ফিরে আসতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সাথে বলে উঠল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে ক্লাই? তুই জানিস সব? সব না জানি আমি? তুই জানিস? ওরে মরা, বুড়োর নাচন দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বল, তুই জানিস সব? শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠল। পরিপূর্ণভাবে তার হিংস্র দুই পাটি দাঁত ওই বাঘের মতো ভঙ্গিতেই বের করে সে বলল, ছোকরার উপর বড় যে টান দেখি তুই। কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান থেকে চলে গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফেটে জল আসল। বেঈমান তাকে এত বড় কথাটা বলে গেল। সব ভুলে গেছে সে। নিজের বয়সটাও তার মনে নেই। 40 বছরের পুরুষ, তুই তো বুড়ো। রাধিকার বয়সের তুলনায় তুই তো বুড়া ছাড়া আর কি। রাধিকা এই সবে 22-এ পা দিয়েছে। সে কি দায়ে পড়ে শম্ভুকে বরণ করেছে? রাধিকা তাড়াতাড়ি নিজেদের তাঁবুর ভেতরে ঢুকে গেল। সত্যি কথা, সে আজ 5 বছর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তারও 3 বছর আগে শিবপদ বেদের সাথে তার বিয়ে হয়েছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বছর 3-এর বড়। আজও তার কথা মনে করে রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাঁদর, ছাগল এসবে তার আসক্তি ছিল না। সে করত বেতের কাজ, ধামা বুনত, চেয়ার পালিশের কাজ করত, ফুলের শৌখিন সাজি তৈরি করত। তাতে তার উপার্জন ছিল গ্রামের সকলের থেকে বেশি। তারা স্বামী স্ত্রীতে বের হতো। সে কাঁধে ভার বয়ে নিয়ে যেত বেতের জিনিস। রাধিকা নিয়ে যেত তার সাপের ঝাঁপি, বাঁদর, ছাগল। শিবপদর সঙ্গে আরও একটি যন্ত্র থাকত। তার কোমরে গোঁজা থাকত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচিয়ে গান গাইত, শিবপদ রাধিকার স্বরের সাথে
মিলিয়ে বাঁশি বাজাত। এছাড়াও শিবপদর আরেকটা মস্ত বড় গুণ ছিল, তাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তার ডাক পড়ত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখেছিল। এই জন্য তার পরামর্শ প্রবীণেরাও গ্রহণ করত। গ্রামের মধ্যে সম্মান কত তার, আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকত রাধিকার কাছে। তাঁতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতার ঘন ঘর কাটা শাড়ি পরতে রাধিকা খুব ভালোবাসত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাকে পরিয়েছে। এই সময় কোথা থেকে 10 বৎসর নিরুদ্দেশ থাকবার পর আসলো এই শম্ভু। সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু আর এক বিগত যৌবনা বেদেনি। বাঘ ও তাঁবু দেখে সকলের তাক লেগে গেল। রাধিকা প্রথম যেদিন শম্ভুকে দেখল, সেদিনের কথা তার আজও মনে আছে। সে এই উগ্র পিঙ্গলবর্ণ উদ্ধত দৃষ্টি কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। শম্ভুও তাকে দেখছিল মুগ্ধ বিস্ময়ের সাথে। সেই প্রথম ডেকে বলল, এই এই বেদেনি, দেখি দেখি তোর তোর সাপ কেমন। রাধিকার কি যে হয়েছিল, সে ফিক করে হেসে বলেছিল, শখ দেখে যে খুব, হ্যাঁ, পয়সা দিবা? পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি কি অদ্ভুত কথা। বলে বাঘ দেখাবে? সে তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলেছিল, সত্যি বলছো? বেশ, দেখ আগে, দেখ আমার আমার বাঘ দেখ। সে তাকে তাঁবুর ভিতর নিয়ে গিয়ে সত্যি বাঘ দেখিয়েছিল। সবিস্ময়ে তাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ, বাঘ নিয়ে তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ, হ্যাঁ, দেখবি তুই? বলে সঙ্গে সঙ্গেই সে খাঁচা খুলে বাঘটাকে বের করে তার সামনের 2 থাবা 2 হাতে ধরে বাঘের সাথে মুখোমুখি দাঁড়িয়েছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরে রাধিকার সামনে দাঁড়িয়ে বলেছিল, তুই এবার তোর তোর সাপ দেখা আমাকে। ওটা তোমার পোষ মেনেছে? হি হি করে হেসে শম্ভু সবলে তাকে জড়িয়ে ধরে বলেছিল, বাঘিনী পোষ মানাতেই তো আমি উস্তাদ আছি বুটে। কি যে হয়েছিল রাধিকার! এক বিন্দু আপত্তি পর্যন্ত করেনি। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ নিয়ে শম্ভুর তাঁবুতে এসে উঠেছিল। চোখের জলে শিবপদর বুক ভেসে গিয়েছিল। কিন্তু তাতে রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতৃষ্ণায় তার অন্তর রিরি করে উঠেছিল। রাধিকার মা বাপ, গ্রামের সকলে তাকে ছিছি করেছিল, কিন্তু রাধিকা তা গ্রাহ্যই করেনি। সেই রাধিকার আনা শিবপদর অর্থেই শম্ভুর এই তাঁবু ও খেলার জন্য সরঞ্জাম কেনা হয়েছিল। সে অর্থ আজ প্রায় শেষ হয়ে এসেছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যা রোজগার করে সবই নেশায় উড়িয়ে দেয়। কিন্তু রাধিকা একটা দিনের জন্য দুঃখ করেনি। আর বেঈমান কিনা এই কথা বলল? সে একটা মদের বোতল বের করে বসল। ওদিকে নতুন তাঁবুতে আবার বাজনা বাজছে। 2রা দফার খেলা আরম্ভ হবে। মদ খেয়ে রাধিকা হিংস্র হয়ে উঠেছিল। ওই বাজনার শব্দে তার সমস্ত অন্তরটা যেন জ্বালা করে উঠল। ওদের তাঁবুতে গভীর রাত্রে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? সহসা তাদের তাঁবুর বাইরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনে সে মত্ততার উপর উত্তেজিত হয়ে বের হয়ে আসল। দেখল শম্ভুর সামনে দাঁড়িয়ে কিষ্ট।
তার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা, সেই তখন কথা বলছিল। কেন, এতে দোষটা কি হলো? তোমরা বসে রয়েছ, আমাগোর খেলা হচ্ছে, খেলা দেখাবার নেওতা দিলাম, তা দোষটা কি হলো? হ্যাঁ, খেল দেখাবেন খেলে আরি আমার, অপমান করতে আসছিস তুই? অপমান? কিষ্ট কি একটা বলতে গেল, কিন্তু তার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়িয়ে নিয়ে সজোরে তাকে লক্ষ্য করে ছুঁড়ে বসল। অভ্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত, সে বলের মতো লুফে ধরে ফেলল। তারপর ইটটাকে দোফাদোফি করতে করতে চলে গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কটা মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে ঘোর কাটতেই উত্তেজনায় আবার একটা ইট কুড়িয়ে নিল। শম্ভু তাকে নিবৃত্ত করল। সে সাদরে তার হাত ধরে তাঁবুর মধ্যে নিয়ে গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করল। এই মেলার বাদেই বাঘ কিনে নিয়ে আসবো। খোল খোল কানাক, ফেলে দে খুললে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়ে রাধিকা দেখল তাঁবুর কানাত খুলে দিচ্ছে, অর্থাৎ ভিতরে না গেলেও তারা যেন দেখতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জন করে উঠল, দিব আগুন ধরাইয়া তাঁবুতে। শম্ভু গম্ভীর হয়ে ভাবছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়িয়ে কসরত দেখাচ্ছে। রাধিকা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন খেলা কিছু বার করো তুমি, নইলে বদনামি হবে, কেউ দেখবে না খেলা আমাগোর। পুলিশে ধরাইয়া দিব শালাকে, মদের সন্ধান দিয়া দিব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগল। সেই মেয়েটা তারের ওপর ছাতা মাথায় দিয়ে নাচল, বাঘটার সাথে কিষ্ট লড়াই করল। ইহ, একটা থাবা বসিয়ে দিল বাঘটা। রাধিকা নিজেদের খেলায় দৈন্যের কথা ভেবে ঝরঝর করে কেঁদে ফেলল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলছিল। তাঁবুটা আগুন ধরিয়ে ধুধু করে জ্বলে যায়। কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? পরদিন সকালে উঠতে রাধিকার একটু দেরি হয়ে গিয়েছিল। উঠে দেখল শম্ভু নেই। সে বোধহয় 2-4 জন মজুরের খোঁজে গ্রামে গেছে। বাইরে এসে সে শিউরে উঠল। কিষ্টর তাঁবুর চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। দরজায় একজন দারোগা বসে আছেন। একই, সে শটান গিয়ে দারোগার সামনে সেলাম করে দাঁড়ালো। দারোগা তার আপাদমস্তক দেখে বলল, ডাক সব, আমরা তাঁবু দেখব। কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখবো আমরা। ডাক বেটা ছেলেদের, এখান থেকেই ডাক। রাধিকা বুঝল দারোগা তাকে এই তাঁবুরই লোক ভেবেছেন, কিন্তু সে আর তাঁর ভুল ভাঙাল না। সে বলল, ভিতরে আমার কচি ছেলে রয়েছে হুজুর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ছেলে নিয়ে আসতে পারো তুমি। আর হ্যাঁ, ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করে সেই দেখা জায়গাটা আলগা মাটি সরিয়ে দেখল 3টে বোতল তখনও মজুত রয়েছে। সে একখানা কাপড় টেনে নিয়ে ভাঁজ করে বোতল 3টেকে পুড়ে ফেলল এবং সুকৌশলে এমন করে বুকে ধরল যে শীতের দিনে সযত্নে ঢাকা জড়ানো অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমোচ্ছিল। পায়ের ঠেলা দিয়ে রাধিকা বলল, পুলিশ আইছে, বসে রয়েছে দুয়ারে, উঠা যাও উঠা যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে বুকের দুধ খাওয়াতে থাকা মায়ের মতো শিশুকে যেন বুকে ধরে নিয়ে বাইরে গেল। তার পিছনে পিছনেই কিষ্ট এসে দারোগার সামনে দাঁড়ালো। তাঁবু তোমার? জি হুজুর। তাঁবু দেখবো আমরা, মদ আছে কিনা দেখবো। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করে বেঁধেনি ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশে গেছে। শম্ভু গুম হয়ে বসেছিল। রাধিকা উপর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদছিল। শম্ভু তাকে নির্মমভাবে পিটিয়েছে। শম্ভু ফিরে আসতে বিপুল কৌতুকে এসে হেসে
পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলে তার গায়ে ঢলে পড়ল। বলল, ফিলকি লাগাইয়া দিছি দারোগার চোখ। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চেয়ে রইল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হেসে বলল, খাবা ছেলে খাবা? শম্ভু অতর্কিতে তার চুলের মুঠি ধরে নির্মমভাবে প্রহার করে বলল, হেই, সব মাটি করে দিচ্ছিস তুই। ওকে আমি জেলে দিবার লাগি পুলিশে বলিয়ে এলাম, আর তুই কি কাণ্ড করলি? রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হয়ে উঠেছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনে তার মনে পড়ে গেল গত রাতের কথা। সত্যি এ কথা তো সে বলেছিল। সে আর প্রতিবাদ করল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করে উপুড় হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে থাকল। আজ বিকেল থেকে এই তাঁবুতে খেলা আরম্ভ হবে। শম্ভু নিজের জীর্ণ পোশাকটি বের করে পরেছে, একটা কালো রঙের চোঙের মতো সরু প্যান্টালুন আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বেঁধে ঝুলিয়ে দিত, কিন্তু আজ সে বেনি বাঁধল না। নিজেদের সব রকম দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞার ক্ষোভে তার যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। ওদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালির মতো গালমোটা বুড়ির মতো মেয়েটা পরেছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা, তার উপর জরিদার সবুজ শার্টিনের একটা জাঙ্গিয়া ও কাঁচুলি ঢঙের বডিজ। কুৎসিত মেয়েটাকে যেন সুন্দর দেখাচ্ছে। ওদের জয় ঢাকটার বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষ দিকে ঝংকার দিয়ে ওঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপ ঢ্যাপে জয় ঢাকছি, কিন্তু তবুও সে প্রাণপণে চেষ্টা করে জোরে করতাল পেটে শম্ভু বাজনা থামিয়ে হাঁক পাড়ত। ওই বড় বাঘ! বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে চিবায় না। সে এবার লাফ দিয়ে নেমে ভেতরে গিয়ে বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংস্র আর্তনাদের মতো গর্জন করল। সঙ্গে সঙ্গে ও তাঁবুর ভিতর থেকে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হয়ে উঠল। মাচার ওপরে রাধিকা দাঁড়িয়েছিল, তার শরীর যেন ঝিমঝিম করে উঠল। ক্রুদ্ধ হিংসাভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চেয়ে দেখল। কিষ্ট হাসছে। রাধিকার সাথে চোখাচোখি হতেই সে হাঁক দিল, ফিনিকবার! ও তাঁবুর ভিতর থেকে দ্বিতীয়বার খোঁচা খেয়ে ওদের বাঘটা এবার প্রবল গর্জনে হুঙ্কার দিয়ে উঠল। রাধিকার চোখে জ্বলে উঠল আগুন। জনতা স্রোতের মতো কিষ্টর তাঁবুতে ঢুকল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখবার জন্য ঢুকল। খেলা শেষ করে মাত্র কয়েকানা পয়সা হাতে শম্ভু হিংস্র মুখ ভীষণ করে বসে রইল। রাধিকা দ্রুতপদে মেলার মধ্যে বের হয়ে গেল। কিছুক্ষণ পরেই সে ফিরল একটা কিসের টিন নিয়ে। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করল, কি ওটা? কেরাচিন। আগুন লাগাইয়া দিব উহাদার তাঁবুতে। পুরা পেলাম নাই, দুধের কম রয়েছে। তার চোখ জ্বলছে। শম্ভুর চোখও হিংস্র দীপ্তিতে জ্বলে উঠছিল। সে বলল, লিয়ায় মদ। দাউ দাউ করে জ্বলবে যখন। সে খিলখিল করে হেসে উঠল। সে অন্ধকারের মধ্যে বাইরে এসে দাঁড়াল। ওই তাঁবুতে তখনও খেলা চলছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়ে দেখা যাচ্ছিল কিষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খেতে খেতে কসরত দেখাচ্ছে। উফ! একটা ছেড়ে আরেকটা ধরে দুলতে লাগলো। দর্শকরা করতালি দিচ্ছে। শম্ভু তাকে কাছে টেনে বলল, এখন লয়, এখন লয়। সেই 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 নিঝুম রাতে। তারা আবার মদ নিয়ে বসল।
সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ অন্ধকারে সব ভরে উঠেছে। বেদেনী ধীরে ধীরে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখে ঘুম আসেনি। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হচ্ছে। সে বাইরে এসে দাঁড়ালো। গাঢ় অন্ধকার থমথম করছে, সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলো। কেউ কোথাও জেগে নেই। সে এসে তাঁবুতে ঢুকল। ফস করে একটা দেশলাই জ্বালল। ওই কেরোসিনের টিনটা রয়েছে। তারপর শম্ভুকে ডাকতে গিয়ে দেখল সে শীতে কুকুরের মতো কুণ্ডুলি পাকিয়ে অঘরে ঘুমোচ্ছে। তার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছিছি করে উঠল। অপমান ভুলে গেছে, ঘুম এসেছে। সে শম্ভুকে ডাকল না। দেশলাইটা চুলের খোঁপায় গুঁজে টিনটা হাতে নিয়ে একাই বের হয়ে গেল। ওই পিছন দিক থেকে দিতে হবে, নইলে লোকে আলোর শিখা দেখতে পাবে। অন্ধকারের মধ্যে মিশে সনসন করে চলতে আরম্ভ করল। ওদিকটা সমস্ত পুড়িয়ে, তবে এদিকে মেলাটার ক্রূর হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের পিছনে এসে টিনটা নামিয়ে হাঁপাতে হাঁপাতে চুপ করে বসে খানিকটা বিশ্রাম করে নিল। বসে থাকতে থাকতে তাঁবুর ভিতরটা একবার দেখে নেবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলে বুক পেতে মাথাটা গলিয়ে দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হেঁটে বেদেনী ভিতরে ঢুকে পড়ল। খোঁপার ভিতর থেকে দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালিয়ে ফেলল। তার কাছেই এই যে কেষ্ট একটা অসুরের মতো পড়ে অঘরে ঘুমোচ্ছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলতেই লাগল। কেষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলো কি নিটোল। তার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কেষ্ট নেচে ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষতচিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিভে গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করে উঠল, যেমন করেছিল শম্ভুকে প্রথম দিন দেখে। না, আজকের আলোড়ন তার চেয়েও প্রবল। উন্মত্তা বেদেনী মুহূর্তে যা করে বসল তা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের ওপর ঝাঁপ দিয়ে পড়ল। কিষ্ট জেগে উঠল, কিন্তু চমকাল না। ক্ষীণ নারী দেহখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করে বলল, কে? রাধি? তার মুখ চেপে রাধিকা বলল, দাঁড়াও মদনী। না, চল উঠ, এখনই এখান থেকে পালাইয়া চল। কোথাকে? ওই দেশান্তরে। দেশান্তরে? তাঁবু থাক পইরা, ওই শম্ভু লিবে। তুমি উহার রাধিকা লিবা, উহাকে দাম দিবা না। সে নিচু স্বরে খিলখিল করে হেসে উঠল। চ কিনে তবে চল। উন্মত্ত বেদেনী, তার উপর দুরন্ত যৌবন। কিষ্ট দ্বিধা করল না। চলতে গিয়ে রাধিকা থামল, বলল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢেলে দিয়ে মাঠের ঘাসের ওপর দিয়ে চলতে চলতে বলল, চল। টিনটা শেষ হতেই সে দেশলাই জেলে কেরোসিনে ভেজা ঘাসে আগুন ধরিয়ে দিল। খিলখিল করে হেসে বলল, মোরো বুড়া পইরা,
শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেদেনী। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।